কাক ডাকা ভোর। অবশ্য শহরের এই ঘৃণায় কার্তুজে মোড়ানো পুরুষদের এক প্রকার সুখ মহলে কাকের ডাক শোনা যায় না বললেই চলে। প্রকৃতিও এই পরিবেশকে প্রায় যেন হ্যায় করে। কিছুটা শোরগোল থাকে, আর থাকে দামাদামি করার শব্দ। শোনা যায় পুরুষদের মুখের সবচেয়ে নোংরা কথা, আর নিদারুণ নিষিদ্ধ সুখের আস্তরণ। শুরু ব্লাউজের পিঠ গলিয়ে পড়ছে একটা লাল টকটকে শাড়ির আঁচল। সেই শাড়ি পরিহিতা নারীটা পায়ের মাঝে লাগিয়ে নিচ্ছে আলতার রহস্যমাখা সৌন্দর্যতা। চোখে টানা করে মোটা কাজল লেপে রেখেছে, ঠোঁটে মেখেছে গাঢ় খয়েরি রঙের রঞ্জক। তার সুনিপুণ কাজটায় বিঘ্ন ঘটিয়ে ঘরে প্রবেশ করলো 18-20 বর্ষীয়া এক ছুটন্ত মেয়ে। লতার মতন অঙ্গ থেমে গেল ঘরের দরজা অব্দি এসেই। কথা বলবে কি বলবে না ভেবেই সে দ্বিধায় পড়ে গেল। তার নিশ্চুপতা কাটলো আলতা লেপা রমণীর গম্ভীর কণ্ঠে। কে? জুড়ি? এখানে কি তোর? জরি অবাক হলো চওড়া দেহের নারীর বিচক্ষণতায়। অবশ্যই পুরো পল্লীর দায়ভার যার উপর, তার বিচক্ষণতা থাকাটাই বোধ হয় স্বাভাবিক। জরিকে চুপ থাকতে দেখে আলতার কৌটা নিচে নামিয়ে রাখলো রমণী। কৌটার মুখ লাগাতে লাগাতে বলল, কথা যদি নাই বলবি তবে এখানে কি করছিস কি? মেয়েটা ভয় পেল বোধ হয়। সে নতুন এসেছে, পুরনো কেউ হলে হয়তো ভয় পেত না, নতুন বলেই ভয় পাচ্ছে। রূপমাধুরী প্রায় খেকিয়ে উঠে বললেন, আমার ঘরের সামনে হুটাট আসা নিষেধ, তোদের বলা হয়েছে না? মেয়েটা আমতা আমতা করে বলল, জি, জি। আসলে আমাকে পাঠিয়েছিল তো আপনাকে ডাকার জন্য। দোহাই ভাই নামে একজন এসেছে, তাই বিজলি আপু বলেছে আপনাকে ডাকতে। রূপমাধুরীর কর্কশ চাহনি কিছুটা কোমল হলো। গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আয় তো, আমার ঘরের পর্দাগুলো সরিয়ে দে, বিছানার চাদরটাও বদলে দিয়ে যা। আর কি রে, তোর সাজগোজ এমন কেন? এমন সাজগোজের কাস্টমার মিলবে? জরি আমতা আমতা করে বলল, আমি তো বুঝি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন, আমি তাহলে নিজেই পারবো। বাহ, কাস্টমার পাওয়ার কি শখ তোদের! যাই হোক, আমি বিজলিকে বলবো সাজগোজের ব্যাপারটা। তুই আমার ঘর গুছিয়ে দিয়ে এখানে থাকবি, আমি দেখা করে আসি। রূপমাধুরী আঁচলটা শক্ত হাতে কাঁধে চাপিয়ে অঙ্গ দুলাতে দুলাতে ঘর থেকে বেরিয়ে গেল। জরি যেন হাঁফ ছেড়ে বাঁচল। রূপমাধুরীকে সে বেশ ভয় পায়। মহিলাটার চোখ মুখ কেমন যেন শক্ত, কর্কশ। কথা বললে মনে হয় হুংকার দিয়ে উঠছে। তবে সব ক্ষেত্রে তা না। কিছু কিছু সময় আবার এই মহিলার মুখ দিয়েই যেন মধু ঝরে। সুন্দর মুখশ্রী, কিন্তু কঠিন তার আচরণ। 1429 বঙ্গাব্দের 15ই শ্রাবণ, শনিবার। রাজধানীর প্রাচুর্যের কোল ঘেঁষে গড়ে ওঠা নিঃশব্দ পল্লীর গল্প রচিত হয়েছে সভ্য সমাজের হাত ধরেই। সে গল্পরই হাজার চরিত্রের মাঝে এক চরিত্র রূপমাধুরী। স্রোতের বেগে জন্ম নিয়েছে হয়তো তার ঘৃণার গল্প, যে গল্প স্বয়ং বিধাতাই রচনা করেছে নিষ্ঠুরতার সাথে। কত কন্যার ভাগ্যের নির্মমতায় আজ তারা এই পল্লীর সদস্য। আজ তারা রূপমাধুরী হয়ে উঠেছে। বিশাল কারুকার্য শোভিত মনোমুগ্ধকর এক ঘরে পায়ের উপর পা তুলে বসে আছে রূপমাধুরী। তার সামনে গদগদ করছে দোহার নামের লোকটা। মেয়েদের ইশারা করতেই একজন মেয়ে শরবত নিয়ে হাজির হলো। রূপমাধুরী মধুমাখা কণ্ঠে বলল, তা দোহার সাহেব, কি খবর? নতুন কোনো মেয়ে দিবেন নাকি? কালো কুসকুসে লোকটা সাদা দাঁতগুলো দেখে হাসি দিয়ে বলল, মাধুরীজি, আপনার কিছু মেয়ে আমি নিতে যাচ্ছি। ওদের এদেশ থেকে পাঠাতে পারলে বহুত লাভ আছে। আপনি যদি রাজি হন, আমার দিলটা খুশি হয়ে যাবে। দোহার লোকটা একসময় উড়িষ্যার উপকূলীয় একটা গ্রামে থাকতো, তাই তার ভাষার এমন জগা খিচুড়ি। তাছাড়া সে মাঝে মাঝে প্রতিবেশী দেশেও যায় এই মেয়েলি ব্যাপারের জন্য। পেটের টানে, অর্থের অভাবে সে আরও বহু বছর আগে উড়িষ্যা থেকে এই ঢাকা শহরে পা দিয়েছিল। তারপর টাকার টানেই সে সবচেয়ে ঘৃণিত কাজ করে গেল অবলীলায়। রূপমাধুরী ভাবুক স্বরে বলল, আমার এখানে মেয়েদের বিদেশ পাঠিয়ে আমি টাকা দিয়ে কি করব? যদি কাস্টমার এসে মেয়ে না পায় তাহলে এই পল্লীর আর নাম ডাক থাকবে? কত মেয়ে আপনার কাছে দু চারটে এদিক সে ওদিক করনে পেয়ে কুছ নেই হোগি। আপনি একটু আমার কথা বুঝে এটা করলে হাম লোগো কি লাভই হবে। আমাকে ভাবতে দেন দোহার সাহেব, মেয়েদের সব দেখেই তো সিদ্ধান্ত জানাতে হবে, তাই না? ও আপ ভাবিয়ে, আমার সমস্যা নাই। তবে মাধুরীজি, আমার আরও একটা আর্জি আছে। লোকটার শেষের কথায় কেমন যেন গদগদ ভাবটা বেশি ফুটে উঠল। রূপমাধুরী চোখ মুখ কুঁচকে বলল, কি হচ্ছে?
আপনার এখানে একটা লাড়কি আছে, সুন্দর করে মেয়েটা, পুনাম নামের। আমার তাকে বড় ভালো লাগে। তাকে কি আজ আমি পেতে পারি? বড্ড স্বাদ জেগেছে তাকে পাওয়ার। না, সে এখন এক কাস্টমারের কাছে গিয়েছে কয়েকদিনের জন্য। আপনি অন্য কাউকে নিতে পারেন। দোহারের মুখটা ছোট হয়ে গেল, মন খারাপ করে বলল, তবে থাক, আবার আসবো মাধুরীজি, চলতা হো। আচ্ছা, যান। লোকটা আর অপেক্ষা করলো না, ব্যস্ত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। লোকটা বেরিয়ে যেতেই বিজলি ঘরে এলো। রূপমাধুরীর সবচেয়ে কাছের বলা যায় মেয়েটাকে। বিজলি এসেই বলল, পুনম তো এখানেই ছিল, আপনি যে নিষেধ করলেন সেখানে নেই কেন? রূপমাধুরী চোখ রাঙালেন, ধমকের স্বরে বললেন। তোদের এখন কৈফিয়ত দিতে হবে আমার? বিজলি আমতা আমতা করে বলল, না না, আমি সেই জন্য জিজ্ঞেস করিনি, আপনি রাগ করবেন না আপ্পা। এই পল্লীর সবাই রূপমাধুরীকে আপ্পা বলেই সম্বোধন করে। রূপমাধুরী এবার আরাম করে সোফায় বসলেন, পা দুলাতে দুলাতে বললেন। এখানে আয় তো, এক খিলি পান বানিয়ে দে আমায়। বিজলি এলো, খুব যত্নে পান বানিয়ে দিল। রূপমাধুরী আরামে পা দুলাতে দুলাতে বললেন। নতুন যে মেয়েটা এসেছে তাকে জামা কাপড় সম্পর্কে ধারণা দিয়েছিস? যা তো, মেয়েটাকে নিয়ে আসতে বল কাউকে। বিজলি মেয়েটা তার কণ্ঠ চওড়া করে বাইরে থাকা মেয়েটার উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল। বাইরে কে আছিস? রানী আছিস? জরিকে নিয়ে আয় তো। বাহিরের মেয়েটা মৃদু স্বরে আচ্ছা বলেই চলে গেল। বিজলি সুন্দর করে পান সাজিয়ে রূপমাধুরীকে দিল। রূপমাধুরী পান চেবুতে থাকলেন, গুনগুন করে গান গাইলেন। বিজলি বেশ ধীরে বলল। আপ্পা, আপনার গানের গলা কিন্তু বেশ, কি সুন্দর গান করেন। সুন্দর গান দেখেই তো প্রেমিক পুরুষের মুগ্ধ করেছিলাম, অথচ রূপমাধুরীর কথা থেমে গেল। ভয়ে ভয়ে ততক্ষণে সেখানে জরি নামের মেয়েটাও উপস্থিত হলো। রূপমাধুরী সেখানে একবার তাকে পলক ঝাপটালেন, অল্প একটু চুন মুখে পুরে নিয়ে বললেন। তোর বয়স যেন কত? মেয়েটা ভীত কণ্ঠে জবাব দিল। 17। শরীর দেখে বোঝা যায় না, তা এখানে এলি কেন? বয়স তো ভালোই ছিল, বিয়ে শাদি করে নিতিস। আমার ছোট আরও 4টে বোন ছিল। আম্মা, আব্বা, দাদি সহ বড় পরিবার ছিল। কিছুদিন আগে হুট করেই আব্বা মারা গেলেন। আমার চেয়ে আবার বয়স অনেক বেশি অবশ্য। পরিবারের হাল আমাকেই ধরতে হবে, কিন্তু আমাদের গ্রামে কোনো কিছু করতে পারে না মেয়েরা। তাই আম্মা শহরে পাঠিয়েছিলেন একদিন রাতে লুকিয়ে। বলেছিলেন টাকা যেন গ্রামে যায়, আমি যাই বা না যাই। এতগুলো মানুষের খাবার জোগাতেই আমি শহরে পা দিই। কিন্তু তারপর জরির কণ্ঠ ধরে আসে, মেয়েটা কেমন মূর্ছা যায় অপরাধ বোধে, ঘৃণায়। রূপমাধুরীর কঠিন মুখ কমল হয়, ধীর কণ্ঠে শুধায়। তারপর? জরি মেয়েটা কেঁদে দেয় মুখ চেপে, অস্ফুট স্বরে বলে। অচেনা শহরে পা রাখি, কিছুই জানতাম না। বইয়ে পড়তাম কেবল ঢাকা দেশের রাজধানী। পড়াশোনা নিয়ে খুব শখ ছিল, কিন্তু অভাবের টানাপোড়েনে আমার সব শখ শেষ। ট্রেন দিয়ে ঢাকা এসেছিলাম, সারাটা দিন ট্রেন স্টেশনেই কাটাই। আমার যাওয়ার কোনো জায়গা নেই। সারাদিনে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ। কিন্তু যেই রাত হলো, দেখলাম কত মানুষ সাহায্য করার জন্য হুমড়ি খেয়ে পড়লো। কেউ বাড়ি ঘর কোথায় জিজ্ঞাসা করছে, কেউ জিজ্ঞাসা করছে একা কিনা। এই এত শত সাহায্যের হাতের মাঝে একটা হাত বেছে নিলাম আমি। তাকে খুলে বললাম সব ঘটনা। লোকটা বাবার বয়সী দেখেই বিশ্বাস করেছিলাম। সে বলেছিল আমাকে একটা কাজ দেবে, আমি অনেক টাকা পাবো, কিন্তু এমন কাজ যে আমার কপালে ছিল কে জানতো। কিন্তু আমার বাড়ি ফেরারও উপায় নেই। মা বলেছে টাকা না পেলে সব বোনেরা মিলে গলায় দড়ি দেবে। আমি তাই আপনার পায়ে নিজেকে সঁপে দিলাম আম্মা। আপনি আমার আম্মা। আপনার কাছে একটাই অনুরোধ, আমার বাড়ির মানুষদের বাঁচিয়ে দিন। না হয় আমার আম্মা হয়তো আমার পরবর্তী অন্য বোনদের পাঠাবে টাকার জন্য। আর হয়তো ওদের মাঝে কেউ আমার মতন এই পথেই চলে আসবে। আমি এটা চাই না, আমি এটা চাই না আম্মা। অভাবের কাছে আমার জন্মদাত্রীও নিরুপায়। হয়তো সে বুঝেছেই মেয়ে হয়েছি, ঠিক অন্ধকার রাস্তায় ছেড়ে দিলে চওড়া দামের কাজ আমি পাবই। কিন্তু আমি চাই না আমার বোনেরা কেউ এইখানে আসুক, বাঁচতে পারবে না ওরা। আম্মা, আপনি আমাকে সাহায্য করুন আম্মা, আপনি
ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আপনি আমাকে প্লিজ সাহায্য করুন। ওরা ছোট, ওরা এই সব সহ্য করতে পারবে না আম্মা। আপনি আমাকে সাহায্য করুন। তুই শরীর দিবি? আমরা টাকা দিব। এখানে কেউ কাউকে সাহায্য করে না, কেউ কারো আত্মীয় না। এখানে সবাই নিজেরটা নিজে গুছাবে, নিজের মতন করে। কথা বলতেই রূপমাধুরীর চোখে ভেসে উঠল কত শত স্মৃতি। হাস্যোজ্জ্বল এক পরিবারের দৃশ্য তাকে মুহূর্তেই কেমন অসহায় করে দিল। সে দ্রুত উঠে চলে গেল নিজের ঘরে। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। বাইরে তখন শ্রাবণের আকাশ চিরে বৃষ্টির গতি বাড়ছে। ভিজে যাচ্ছে অতীত, ভিজে যাচ্ছে বাস্তবতা। সারা দুপুর অবিরাম বৃষ্টির পর প্রকৃতি শীতল, কিন্তু গগনমশাই কি যেন একটা কারণে নিরেট মন খারাপ নিয়ে চুপটি করে আধার করে রেখেছে ধরার বক্ষ। বাতাসের বেগ প্রখর, সেই বেগের সাথে মাঝে মধ্যেই কয়েক ফোঁটা বৃষ্টির ছাট ছুঁয়ে দিচ্ছে জনজীবনকে। রূপমাধুরীর ঘরের জানালা খোলা, কিন্তু ঘরের অভ্যন্তরীণ আলো নেভানো। বাইরের সুদূরের ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোর অস্বচ্ছতা হুমড়ি খেয়ে পড়ছে তার ঘরের মেঝেতে। তাদের পল্লীটা বেশ বিরাট, প্রাচীর ঘেরা এক আলিশান বাড়ি নিয়ে তৈরি। এই প্রাচীরটা পেরিয়ে গেলেই পুরো পৃথিবীটা। এই পল্লীটুকু পৃথিবীর বাহিরের কোনো নরককুণ্ড বলা যায়, যাকে দিনের বেলা ঘৃণা করে সমাজের বড়সড় ব্যক্তিবর্গ, অথচ রাতের আধারে এই ব্যক্তিবর্গের সুখ শান্তি এখানেই। তাদের উৎসাহেই তো তৈরি এই নিষিদ্ধ নারীদের জীবন, তাদের জন্যই তো তৈরি অলিতে গলিতে এই দোজখ। রূপমাধুরী দীর্ঘ এক শ্বাস ফেলে। জীবনটা এমন হওয়ার কথা ছিল না, বিশ্বাস ভাঙার কথা ছিল না, প্রেমিকের হাত ধরে এই আধারে প্রবেশ করারও কথা ছিল না, কিন্তু আজ না হওয়া জিনিসগুলোই ঘটছে। তাদের বিশাল উঁচু প্রাচীর ঘেঁষেই রাস্তা, রাস্তার বিপরীত পাশে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা চা বিক্রি করেন। নাম আলী চাচা। খুব কমই আলী চাচার সাথে রূপমাধুরীর দেখা হয়েছে, কারণ একটাই, এই প্রাচীর দুটো পৃথিবী সৃষ্টি করেছে। ওই পৃথিবী শুদ্ধতম, আর এই পৃথিবী নোংরামতে ভরা। এই পৃথিবীর মানুষদের দিনের বেলায় ওই পৃথিবী গ্রহণ করে না, তবে রাত হলে এই পৃথিবীর নারীর পায়ের কাছে শুদ্ধতম পৃথিবীর পুরুষ বিড়ালের ন্যায়। রূপমাধুরী হাসল। প্রথম প্রথম যখন এসেছিল এখানে, ভীষণ ছটফট করেছে ছাড়া পাওয়ার আশায়। মৃত্যু সন্নিকটে এলে যেমন করে একটা প্রাণী কাতরায়, ঠিক তেমন ভাবে কাতরিয়েছিল। ছুটে যেতে চেয়েছিল বহুদূর, কিন্তু পারেনি। তারপর কেটে গেল বহুদিন। এখন আর সে ছটফট করে না, এখান থেকে ছুটেও যেতে চায় না। কারণ মৃত্যু ব্যক্তিদের যে এসব করার আর কোনো পথ থাকে না। আজ চাইলেই সে চলে যেতে পারে, কোনো বাধা নেই। ধরতে গেলে এই সাম্রাজ্যের রানী তিনি, তাকে আটকে রাখার সাধ্যই কারো নেই। অথচ ভাগ্য তাকে আটকে ফেলেছে। তার শিকড় মাটির নিচে বহু পথ বিস্তৃত হয়ে গিয়েছে। চাইলেও সে আর শুদ্ধতম পৃথিবীতে ফিরে যেতে পারবে না। তা অসম্ভব, তা অবাঞ্ছনীয়। আসবো আপ্পা? বিজলির কথায় ধ্যান ভাঙল রূপমাধুরীর। জানালা থেকে দৃষ্টি সরিয়ে তা দরজার উপর স্থাপন করলো। গম্ভীর কণ্ঠে বলল, কি কাজ? পুনমের সাথে তো দেখা করতে চেয়েছিলেন তখন, ডেকে নিয়ে আসবো? না, আমি যাচ্ছি ও এখানে, সেটা যেন কাকপক্ষীও টের না পায়, বুঝেছিস? বিজলি দৃষ্টি নত রেখেই ঘাড় নাড়ালো। রূপমাধুরী আঁচলটা টেনে নিলেন পিঠ জুড়ে। ব্যস্ত পায়ে হেঁটে গেলেন পুনমের থাকা ঘরটার দিকে। এই পল্লীতে অনেক মানুষের শোরগোল থাকলেও কারো ব্যাপারে কারো ব্যস্ততা নেই। প্রতিটা মেয়ের ব্যস্ততা কেবল চওড়া দামের কাস্টমার হাতিয়ে নেওয়ার মাঝেই। তাই এখানে কাউকে মেরে পুঁতে ফেললেও কারো তাতে বিশেষ হেলদোল নেই। তাই পুনম নামের মেয়েটার খবর খুব সাধারণভাবে লুকিয়ে রাখতে পেরেছে রূপমাধুরী। বাড়ির একেবারের পেছনের দিকের লোহার দরজা বিশিষ্ট একটা রুমের সামনে এসে দাঁড়ালো মাধুরী। দরজাটা বাহির থেকে আটকানো। ঘরটা বেশ পুরনো আর অযত্নের। এদিকে 2-3টে ঘর রাখাই হয়েছে এমন অযত্নে। কিছু কিছু মেয়ে আছে যারা প্রথম প্রথম এখানে এলে থাকতে চায় না, তখন তাদের এই ঘরগুলোতে আটকে রাখতে হয়, এবং বিভিন্নভাবে মেয়েদের রাজি করানোর প্রক্রিয়া চলে। তাই এই রুমগুলো বিশেষ যত্ন করার প্রয়োজন পড়ে না। রূপমাধুরী দাঁড়াতেই বিজলি ছুটে এলো। বেশ ধীরে দরজাটা খুলল। বাইরে ততক্ষণে মুষলধারা বৃষ্টি ঝরছে। কণায় কণায় জ্বলে উঠছে কৃত্রিম আলোক ঝলক। কেবল আলো নেই ঘরটাতে। তুমুল আধারে ছেয়ে আছে চারপাশ। রহস্য যেন কাব্য লিখছে সেই আধারে বসে। বিজলি রূপমাধুরীকে পাশ কেটে ঘরে প্রবেশ করলো। আধার হাতড়ে কোনো মতে ঘরে বাতি জ্বালালো। মুহূর্তেই হলুদ রঙের নিভু নিভু বাতি কেমন ঝিলিক দিয়ে হাসলো ঘরটায়।
নিভু নিভু আলোয় স্বচ্ছ হলো ঘরের ডান দিকের মেঝেতে বসা সাদা পোশাকের আবৃত শ্যামলা গড়নের একটি সিমসাম মেয়ে হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে থাকা অবস্থায় ক্ষণে ক্ষণে কাঁপছে সে নারী দেহ, হয়তো কাঁদছে। রূপমাধুরী নিজের উপস্থিতি জানান দিতে প্রয়োজনের তুলনায় একটু বেশি শব্দ করে রুমে প্রবেশ করলো। সে এমনই, যেখানে থাকে সেখানে সবার দৃষ্টি তার উপর থাকতে হবে। চেহারা দেখে বয়স গণনা করার উপায় নেই। দেহে একটু স্থূলকায় হলেও চোখ মুখে যেন সদ্য যৌবনের ভাব। ঠোঁটে মুখে সেই কি আকর্ষণীয়তা! মনে হয় হিন্দি কিংবা ইংরেজি সিনেমার কোনো চিত্রনায়িকা। বিজলি ভরাট কণ্ঠে মেয়েটাকে ডাক দিল। পুনম, আপা আসছে তোর সাথে কথা বলতে, উঠ। পুনমের নড়চড় হলো না। রূপমাধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পুনমের দিকে। তা দেখে বিজলি আরও দ্বিগুণ সাহস পেল। পুনমকে টেনে তুলে সশব্দে চর বসিয়ে দিল মেয়েটার গোলগাল গালে। শ্যামলা বা চাপা গায়ের রং দেখে চরের ভয়াবহতা বোঝা না গেলেও শব্দটা শুনে আঁচ করা যাচ্ছে ঠিক কতটা শক্তিশালী ছিল সেটা। মেয়েটা তবুও হেলদোল দেখালো না। কেমন যেন একটা কাঠিন্য ভাব তার চোখ মুখে। বিজলি মেয়েটার ঘন লম্বা চুল টেনে ধরলো, হিংস্র কণ্ঠে বলল, কি রে খানকি মাগি, নাটকে যদি করবি তবে এসেছিস কেন এখানে? তোরে কি সাজিয়ে রাখার জন্য আমরা রাখছি এখানে? উঠ বলছি। ব্যথার মুখটা কালচে রং ধারণ করেছে। যন্ত্রণার অশ্রু গড়িয়ে পড়ল দু চোখ ভরে। কিন্তু মেয়েটা চিৎকার দিল না, হইসই করল না, ক্ষীণ স্বরে কেবল বলল, আপনি কি আমার একটু কথা শুনবেন? কথাটা সে রূপমাধুরীর উদ্দেশ্য করেই বলল। রূপমাধুরী ভ্রু কুঁচকালো, কিছুটা গম্ভীর স্বরে বলল। বল, কি বলতে চাস? মেয়েটা শ্বাস ফেলল। তার চোখে মুখে ব্যথার ছাপ গাঢ় হলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো জানেন আমার প্রেগনেন্সির 3 মাস চলছে। এই মুহূর্তে আমি এসবে কি করে যাব বলেন? বিজলি জোরে ধাক্কা দিতে গিয়েও দিল না। প্রেগনেন্সির কথা মাথায় আসতেই সে চুল ছেড়ে দিল। রূপমাধুরী চুপ থেকে বলল, কি করে রাখবি এটা বল, ফেলে দে। মাস কয়েক হলো এসেছি সেখানে, তোর ভুলের জন্য এখন এই বাচ্চাটা তোর পেটে। এটার প্রয়োজন নেই আমাদের। কিন্তু আমি চাচ্ছি রাখতে। মুখের উপর শক্ত জবাব দেওয়ার ফলে রেগে গেল রূপমাধুরী। ভীষণ জোরে দুটো চড় বসালো মেয়েটার দু গালে। দাঁত কিরমির করে বলল, অত আহ্লাদিপনা দেখাতে হবে না। তোর এই পেটের খবর কেউ জানে না। কাকপক্ষী জানার আগে এটার ব্যবস্থা নিতে হবে। মেয়েটা ছুটে এসে পায়ে পড়ল রূপমাধুরীর। এতক্ষণে তার চোখে মুখে ফুটে উঠল অসহায়ত্ব। হয়তো সন্তানের জন্যই সে অসহায়ত্ব। একজন মা পারেন না এমন কিছু আছে। সন্তানের জন্য সে অগ্নি হতে রাজি, সন্তানের জন্য সে জলও হতে রাজি। মেয়েটা রূপমাধুরীর পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এত পাষাণ হবেন না আপনি। আমি সন্তানটাকে চাই। আমি ওরে নিয়ে অনেক দূরে চলে যাব। আপনি দয়া করুন আমায়। রূপমাধুরী বিরক্ত হলো। যেই না লাথি দেওয়ার উদ্দেশ্যে পা তুলল, বিজলি সাবধানী কণ্ঠে থামিয়ে দিল রূপমাধুরীকে। আমতা আমতা করে বলল, আপ্পা, আপ্পা, পেটে বাচ্চা আছে, ভুল জায়গায় লাথি পড়লে ও মারা যাবে। রূপমাধুরী পা থামিয়ে দিল। পুনমের চোখে মুখে একবার দৃষ্টি দিয়ে মুহূর্তেই সে ঘর থেকে বেরিয়ে গেল। বিজলিও ছুটল পিছু পিছু। পুনম চোখ মুছল, পেটে হাত রেখে ক্ষীণ স্বরে বলল, আপনি চলে আসুন না, আমরা অনেক দূরে চলে যাব। আপনি চলে আসুন। শ্রাবণ মাসে প্রকৃতি আধার করে বৃষ্টি থাকাটাই বোধহয় স্বাভাবিক। বেলা গড়ানোর আগেই মনে হবে সূর্য ডুবে গেছে। চারদিক ভিজে চুপচুপে থাকবে। পাতার কণা গড়িয়ে শিশিরের ন্যায় জলের ফোঁটা গড়িয়ে পড়বে। এখনও বৃষ্টি হচ্ছে। সময়টা ব্যস্ত শহরের রাত 8টা কিংবা 9টা হবে। নতুন কিছু মেয়ে এসেছে এই নিষিদ্ধ পল্লীতে। তাদেরই ভাগ বাটোয়ারা চলছে। কে কোথায় কতক্ষণের জন্য থাকবে, কি করবে, এসবই। তার মাঝে একজনকে নিজ দায়িত্ব তৈরি করাচ্ছে রূপমাধুরী। সামনের মেয়েটির শরীরের সুগন্ধি মাখানোর ইশারা করে মুখের মাঝে আরেক খিলি পান গুজে নিলেন রূপমাধুরী। তার গোলগাল শরীরটা আরামে বিছিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলেন, এই নগরীতে এলি কিভাবে? কে তোর সর্বনাশের কারণ? মেয়েটি কতক্ষণ তাকিয়ে রইল রূপমাধুরীর দিকে। দৃষ্টি তার ভীত। কণ্ঠ দিয়ে বেরোচ্ছে না কোনো শব্দ। তা দেখে রূপমাধুরী খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, নাম কি তোর? অঙ্গনা। আজ থেকে অঙ্গনা বাদ, তুই বারাঙ্গনা। কেমন? পুরুষদের মনোরঞ্জন করা হলো তোর কাজ, মাথায় থাকবে।
মেয়েটা কেঁদে উঠল। রূপমাধুরীর হাত পা ধরে মিনতির স্বরে বলল, আমাকে যেতে দেন না ম্যাডাম, আমার কি দোষ ছিল বলুন? ভালোবাসা? ভুল মানুষকে ভালোবাসা তোর ভুল, যার জন্য আজ ঠাঁই হয়েছে হেথায়। কেন যে মেয়ে মানুষ তোরা এত বোকা? মেয়েটা আরও কান্না বাড়ানোর আগেই তাকে রুম থেকে টেনে নিয়ে যাওয়া হলো। রূপমাধুরী তার মসৃণ শরীরটার দিকে তাকিয়ে কতক্ষণ হেসে নিল, তাচ্ছিল্যের হাসি। অতঃপর উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। ঝিমিয়ে আসা ল্যাম্পপোস্টের আলো তখন আদুরে ভঙ্গিতে শুয়ে দিচ্ছিল রূপমাধুরীর চোখ মুখ। রূপমাধুরী চোখ বন্ধ করলো, উপলব্ধি করলো সেই মিঠে আদর। তারপর ফুট করে গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে দু ফোঁটা নোনা জল। দীর্ঘশ্বাস ফেলে জানালার লোহার ছিকগুলো আঁকড়ে ধরে অসহায় কণ্ঠে বলল, আপনারই ভালোবেসে আজ সূর্যের জায়গায় চাঁদ হয়েছি। আলোর পৃথিবী ছেড়ে আবদ্ধ হয়েছি অন্ধকারে। প্রেম মোর পাপ হয়েই রইল। দূর থেকে তখন চায়ের টং দোকানটাতে গান বাজছে। হাজারো বীরাঙ্গনাকে সাবধান করে গেয়ে উঠছে গায়ক, বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। রূপমাধুরী হাসলো, খোলা জানালা দিয়ে তাকিয়ে রইল অনির্দিষ্ট সীমানার আকাশের দিকে। পেছন থেকে বিজলি মেয়েটা দরজায় টোকা দিল, ক্ষীণ স্বরে বলল, আসবো আপ্পা? রূপমাধুরীর ধ্যান ভাঙলো। কমল হেসে বলল, আয়। রূপমাধুরীকে সচরাচর হাসতে দেখা যায় না, খুব কমই হাসে, বা বলা যায় হাসেই না। রূপমাধুরীর হাসিটা বেশ প্রিয় বিজলির। বিজলি কোনো কারণবশত একটু বেশিই পছন্দ করে এই রূপমাধুরীকে। মানুষটা বড্ড রাগী, ধমক দিলে অন্তর আত্মা শুকিয়ে যায়, কিন্তু তবুও বিজলির এই মানুষটাকে প্রিয় মনে হয়। খুব ছোট থেকে মানুষটাকে দেখেছে তো, তাই হয়তো এত প্রিয়। কিরে, তোর আসতে বললাম আর তুই এই জায়গাতেই থম মেরে আছিস, ব্যাপার কি? বিজলি থতমত খেলো, দ্রুত প্রবেশ করলো রূপমাধুরীর ঘরে। এসেই সাবধানী চোখে আশপাশ তাকিয়ে আটকে দিল দরজাটা। রূপমাধুরী কপালে ভাঁজ ফেললো, বিস্মিত কণ্ঠে বলল, দরজা দিচ্ছিস কেন রে? আপনাকে একটা কথা বলবো আপ্পা, যদি আপনি অনুমতি দেন। বিজলির কণ্ঠ প্রয়োজনের তুলনায় ধীর। রূপমাধুরী জানালার পাশে চেয়ারটাতে বসলো, হাসি হাসি মুখেই বলল, আচ্ছা, ঘরের লাইট বন্ধ করে বস, তোর সাথে আজ আমিও কিছু গল্প করব। বিজলি মেয়েটা ভেবেছিল তার আচরণে সামনের কঠিন নারীটি হয়তো অবাক হবে, কিন্তু বিজলিকে ভুল প্রমাণ করে দিয়ে সেই নারী আরও রহস্যময়ী হয়ে গেল। বরং বিজলিকে অবাক করে দিল তার হাসি হাসি মুখ। বিজলি গিয়ে লাইট বন্ধ করলো। মুহূর্তেই ঘরটা কেমন আঁধার হয়ে গেল। দূরের ক্ষীণ আলো জানালা গলিয়ে আসছে ঘরে, তবে কারো মুখ দেখা যাচ্ছে না সে আলোতে। গোলক দাদা যেন বেঁধে আছে সে ঘরে। আয়, জানালার সামনে এসে দাঁড়া। বিজলি শুনল রূপমাধুরীর কথা, জানালা বরাবর এসে দাঁড়ালো। বিজলিকে দাঁড়াতে দেখেই রূপমাধুরী বলল, কি বলবি বল। আপ্পা, পুনমের ব্যাপারে কি ভাবলেন? মেয়েটা তো কদিন যাবৎ খাচ্ছে না, একরেখা আচরণ করছে। ওর কথা শুনতেই হবে এমন জেদ নিয়ে বসে আছে। তুই কি বলিস, কি করা উচিত? বিজলি ভাবতে পারেনি রূপমাধুরী যে সমাধানের জন্য তাকেই জিজ্ঞেস করবে। অন্যান্য সময় হলে তো বলতো চর থাপ্পড় দিয়ে রাজি করাতে, এবারের বলায় ভিন্নতা কেন? বিজলি তবুও আমতা আমতা করে বলল, ওর কথাটা রাখেন না হয়, ওর বাচ্চাটা না হয় আসুক। আমার মনে হয় ওর বাচ্চা ওই যে একটা সাহেব আসে না, দিলীপ না কি যেন, ওই লোকটা ঘন ঘন তো পুনমের ঘরে আসতো, আর সবচেয়ে বেশি ও শুয়েছে লোকটার সাথেই। তাই হয়তো দুর্বলতা তৈরি হয়েছে লোকটার প্রতি, যার জন্য বাচ্চাটা চাচ্ছে। ভয়ে ভয়ে কথাটা শেষ করে স্থির নারী মূর্তিটির দিকে তাকালো বিজলি। ভেবেছে হুংকার দিয়ে উঠবে মানুষটা, কিন্তু তেমন কিছুই হলো না। বরং আধারে থাকা নারী মূর্তিটি একটা শ্বাস ফেলে বলল, তুই কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস বিজলি? একটা প্রশ্ন থামিয়ে দিল বিজলিকে। সে প্রায় থমকে গিয়ে বলল, আমি আমি কাকে ভালোবাসবো আপ্পা? আপনি তো জানেন আমাদের ভালোবাসা নিষিদ্ধ। কিন্তু আমি ভালোবাসতাম, জানিস। মেয়েটার যেন আজ অবাক হওয়ার দিন। মুহূর্তেই সে অবাক হচ্ছে। আজ তার আপ্পা অবাক হওয়ার খেলায় মেতেছেন যেন। আজ কিছুটা ভিন্ন রকমের আজ পাচ্ছে বিজলি। তাদের আপ্পা ভুলবশত নিজের অতীত নিয়ে কথা তোলেননি। নিজেকে সবসময় এতটা গোপনেই রাখতো যে হয়তো মাঝে মাঝে সে নিজেই নিজেকে বুঝতে পারতো না। অথচ আজ সে মানুষটা অতীত বলছে নিজ ইচ্ছায়। বিজলিকে চুপ থাকতে দেখে রূপমাধুরী নিজেই বললেন, জানিস, একটা লোককে ভীষণ ভালোবাসতাম। প্রথম প্রথম তাকে কেবল শ্রদ্ধার নজরে দেখলেও বয়ঃসন্ধিকালে হুট করেই প্রথম আবেগ, প্রথম অনুভূতি তার জন্যই সৃষ্টি হয়েছিল। তাকেই ভালোবেসে ফেলি।
মেলা থেকে সে চুড়ি এনে দিত, রং বেরঙের চুলের ফিতা এনে দিত, আর সেই ফিতা দিয়ে নিজের চুল বাঁধতাম কত শতভাবে। কিন্তু আমাদের প্রেম জমে ওঠার আগেই ঘটে গেল ভয়াবহ বিপর্যয় আমার জীবনে। কিন্তু তখন সেটাই বিপর্যয় মনে হয়নি। জীবনের বিপর্যয় বলা যায় না, বলা যায় প্রেমের বিপর্যয়। রূপমাধুরীর কথা থামলো, সাথে ভেসে এলো এক দীর্ঘশ্বাস, যেখানে উড়ে গেল অসহায়ত্ব। বিজলি ফেল ফেল করে তাকিয়ে রইল মানুষটার দিকে। এই মানুষটার গোপনে যে অনেক ভয়ঙ্কর অতীত আছে তা সে প্রায়ই টের পেত। মানুষের শরীরের কিছু পুড়ে যাওয়া ক্ষত জানান দিত সেই গভীর অতীতের কথা। বাইরে তখন তুমুল বৃষ্টি। বৃষ্টির ছাট ছুঁয়ে দিল বিজলির মুখ চোখ। হয়তো সামনে বসা রূপমাধুরীর শরীরেও সেই ছাট লাগছে। এটা ভেবেই বিজলি তড়িঘড়ি করে যেই না জানালাটা লাগাতে গেল, ঠিক সেই মুহূর্তে বাইরের ঝাপসা দৃশ্য দেখে সে চমকে উঠল। রূপমাধুরীর দিকে সেই চমকে যাওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, আপ্পা আপ্পা, দেখুন, এটা পুনম না, সাদা জামা পরা। পুনম গেট ছেড়ে বেরিয়ে গিয়েছে। কিভাবে বের হলো এখান থেকে? বিজলির কথায় যতটা উৎকণ্ঠা দেখা গেল তার এক ভাগও দেখা যায়নি রূপমাধুরীর মুখমণ্ডলে। বরং সে আরেকটু আয়েশ করে বসলো, বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, কিভাবে বের হলো বল। আপনার কথা ছাড়া তো এখানে একটা কাকপক্ষীও নড়ে না, আর আজ তো একটা মানুষ বের হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? এই তো সঠিক পথে এলি। আমার কথা ছাড়া যেহেতু কাকও নড়ে না, সেখানে একটা মেয়ে আমার অগোচরে বেরোবে বল। রূপমাধুরীর কণ্ঠে হেয়ালি, বিজলির চোখে বিস্ময়। ততক্ষণে পুনম একটা গাড়িতে উঠে পড়ল এবং খুব দ্রুতই গাড়িটা এই পথ পেরিয়ে দৃষ্টিসীমানার বাহিরে চলে গেল। বিজলি কেবল ফ্যাল ফ্যাল করে একবার বাহিরে আর একবার রূপমাধুরীর আধারের মাঝে থাকা মুখটার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা তার এখনো বোধগম্য হচ্ছে না। বাহিরে বৃষ্টির তুমুল শব্দ আর ঘরের ভেতর ফ্যানের ক্ষীণ শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। সাথে কত জানা অজানা অনুভূতির মিশ্রণে একদম চুপ হয়ে গেল বিজলি। রূপমাধুরী তখন আরাম কেদারায় বসে দোল খাচ্ছে নিজ আনন্দে। আধার মাঝে কেদারার অদ্ভুত শব্দটা ঠিক শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর বিজলি বলল, আপ্পা, পুনম চলে গিয়েছে, আর সেটা আপনার ইচ্ছেতে। কিন্তু কোথায় গেল? রূপমাধুরী এই প্রশ্নের উত্তর দিলেন না, বরং গম্ভীর কণ্ঠে বলল, সিগারেটটা দে তো একটা। বিজলি তৎক্ষণাৎ আধার হাতে টেবিলের উপর দেখে সিগারেটের বক্স এবং দেশলাইয়ের বক্সটা নিয়ে আসলো। রুমটার সবকিছু তার মুখস্থ, তাই আধার টপকে জিনিসগুলো খুঁজে বের করতে অসুবিধা হয়নি। আধার ঘরে ক্ষীণ আগুনের ফুলকি দেখা গেল, সাথে পাওয়া গেল নিকোটিনের গন্ধ। বোঝা গেল রূপমাধুরী তার পছন্দের কাজ করতে ব্যস্ত। বিজলিও কথা বলল না। কিছুক্ষণ এক নাগাড়ে ধোঁয়া ওড়ানোর পর রূপমাধুরী রহস্য করে বলল, তুই তো বললি কার প্রতি যেন দুর্বল হয়ে গিয়েছে পুনম, তাহলে দুর্বলতার কাছেই যাবে। বিজলি অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, তার মানে ওই বাবুটার কাছে গেছে, যে রোজ রোজ আসতো? রূপমাধুরী উত্তর দেওয়ার আগেই টেলিফোন বেজে উঠল। রূপমাধুরীর আদেশে বিজলি গিয়ে ফোনটা রিসিভ করতেই ওপর পাশ থেকে কৃতজ্ঞতার কণ্ঠে একজন লোক বলে উঠল, আপনাকে ধন্যবাদ সাহেবা। পুনমকে আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আপনার ভয় দুজনেই বলতে পারিনি। আজ আমার কাছে পুনমকে তুলে দিয়েছেন, তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি ওর অযত্ন করব না। আমি ভুলে যাব ও কোথা থেকে এসেছে। ওর অতীত বলতে কিছু থাকবে না। ভালো থাকবেন। এত কথার বিপরীতে বিজলি উত্তর দিতে পারল না। নিজের কথা শেষ হতেই ওপর পাশ থেকে কলটা বিচ্ছিন্ন করা হয়েছে ততক্ষণে। তবে বিজলি কণ্ঠের মালিককে চিনল। এটাই সেই ব্যক্তি যে পুনমের সাথে ঘন ঘন থাকতে আসতো। তবে আপ্পাই জাস পুনমকে ওর হাতে তুলে দিল। বিজলির অবাক ভাবটা সারানোর আগেই কাঠের দরজায় তুমুল শব্দ হলো। বাইরে থেকে ক্ষীণ স্বরে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, বিজলি, আপ্পাকে বলিস আজ নাকি নতুন খদ্দের আসবে, অনেক টাকার মালিক। মিতালি ম্যাম কল দিয়ে জানিয়েছেন, আপ্পাকে বলেছে বিশেষ ব্যবস্থা করতে। বিজলি পিছন ফিরে আধারের মাঝেও রূপমাধুরীর অবয়বটার দিকে চাইল। ততক্ষণে আগুনের ফুলকির আর দেখা মিলল না। হয়তো সিগারেট টানা শেষ। বিজলির আলাদা করে আর কিছু বলতে হলো না, কারণ রূপমাধুরীর সব নিজ থেকেই শুনেছে। সে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই তাহলে এখন যা, আমার গল্প পরে শোনাবো। আপাতত খদ্দেরের জন্য ব্যবস্থা করতে হবে, যা। বিজলি অনুমতি পেতেই দরজার ছিটকিনি খুলে ধীর পায়ে বেরিয়ে গেল। যুগ বদলের পৃথিবীতে কিছুটা উন্নয়ন চা বাগানেরও হয়েছে।
আগের মতন সেখানে আর শন খড় বাঁশের তৈরি ঘর দেখা যায় না। শান্ত নিবিড় রাস্তাও দেখা যায় না। শনের জায়গায় সিমেন্ট এসেছে, কুঁড়েঘরের জায়গায় দালান। তবে মানুষগুলো আগের মতনই সহজ সরল জীবনে অভ্যস্ত। সকলের মাঝে কোমল একটা টান রয়েই গেছে। চা বাগানের ঘন পরিবেশে রাত তখন শুরু। এত বছরের বন্ধ প্রজেক্টটা শুরু করার জন্য শহর থেকে আবার লোক এসেছে। এখানে অ্যালকোহলের ফ্যাক্টরি তৈরি করাই তাদের লক্ষ্য। আর এতে চা বাগানের সহজ সরল পরিবেশ এবং মানুষ দুটোই তুমুল ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু ওই যে চা বাগানের মানুষ বড্ড সহজ সরল, তাই তারা নিজেদের ক্ষতি জেনেও কিছু করতে পারবে না। ক্ষমতার কাছে সবকিছুই যে ফিকে। চা বাগানের কটেজের বড় রুমটায় বসে আছে শহুরে লোকজন। আপাতত 4 জন এসেছে এখানের হালচাল দেখতে, আর তাদের বেশ পছন্দ হয়েছে জায়গাখানা। সকলের বয়সই 30-এর পার। সকলে একসাথে বসে কাঠ খেলছে। বাহিরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। প্রকৃতিতে বাতাসের বিচরণ। লোকগুলোর মাঝে সুঠামদেহী লোকটা সিগারেট টানতে টানতে উঠে দাঁড়ালো। বাকিরা ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কই যাচ্ছিস? পেট খালি করতে তোরা খেল, আমি আসছি। কথা শেষ করেই সিগারেট টানতে টানতে লোকটা কটেজ ছেড়ে বেরিয়ে এলো। কটেজের ভিতরে তখন 3 জন খেলায় মগ্ন। বাহিরে আসা লোকটার নাম সম্রাট। সম্রাট যখন বাগানের দিকে এগিয়ে গিয়ে নিজের কাজ সেরে ফিরে আসতে নিল, তখন এই বাগানের গাছপালা কিছুটা নড়চড়ে উঠল। সম্রাট দাঁড়িয়ে গেল। তার কপালে আপনা আপনি ভাঁজ পড়ল। সে আবার পিছনের দিকে তাকিয়ে গাছপালাকে আরেকটি বার পরখ করে নিল। নেই কেউ। তবে শব্দ কিসের হলো? সম্রাট আবার ফিরে আসতে নিলে আবার মনে হলো তার পেছনে কেউ আছে। আচমকাই শরীর শিরশির করে উঠল সম্রাটের। ভীত দৃষ্টি নিয়ে সে পেছনে তাকালো, কিন্তু এবারও ফলাফল শূন্য। সম্রাট পকেট থেকে মোবাইল বের করলো, কিন্তু ফোনের ফ্ল্যাশ জ্বালানোর আগেই তার পিঠে কারো হাতের ছোঁয়া লাগালো। চমকে ওঠার কারণে সম্রাটের হাত থেকে ফোনটা পড়ে গেল। সম্রাট পেছনে ফিরে দেখে লাল শাড়ি পরে বিশাল এক ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে একটা নারী। হাতের চামড়া কেমন কুঁচকে আছে। সম্রাট চিৎকার দিয়ে কটেজে ছুটে গেল। সম্রাটের চিৎকারে ভয় পেয়ে গেল বাকি 3জনও। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চিৎকার করিস কেন? কোনো পশু দেখেছিস নাকি? ভয়ে সম্রাটের শরীর কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, বাগানে একটা মহিলা দাঁড়িয়ে আছে, শরীরে চশমাটা যেন কেমন। চা বাগানের লোকমুখে শুনেছিলাম একজন মহিলা নাকি অশরীরী হয়ে ঘুরে বেড়াতেন, সেই বোধ হয়। ওই যে বটগাছটার সাথে দেখ। সম্রাটের কথা শুনে বাকিরা কপাল কুঁচকালো। কথাটাকে তেমন গ্রাহ্য না দিয়ে বলল, আরে ওসব ভুয়া কথা। তুইও এইসব ভুয়া কথা বিশ্বাস করিস? আচ্ছা দাঁড়া, আমরা গিয়ে দেখি। সম্রাট তখনও অস্বাভাবিক কাঁপছে। বাকিরা চলে গেল বাহিরে। ঠিক 2-3 মিনিট পর ঘরের ভেতর থেকে আবার চিৎকার ভেসে এলো। ছেলে 3জন ভেতরে গিয়ে দেখলো সম্রাট জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। নিষিদ্ধ পল্লীর বিরাট আলিশান আধারিয়া রুমটার মাঝে নতুন কাস্টমারের অপেক্ষারত সেখানের মালকিন রূপমাধুরী। চুলের ভাঁজে থাকা তাজা বকুল ফুলের মালাটা থেকে মোহনীয় সুঘ্রাণ পরিবেশটাকে প্রয়োজনের তুলনায় বেশি মায়াবী করেছে। স্লিভলেস ব্লাউজের উপর জড়ানো পাতলা টিস্যুর ন্যায় সাদা শাড়ি এবং ঠোঁটে লাগানো লাল টকটকে রঞ্জকে তাকে আবেদনময়ী কোনো অপ্সরা মনে হচ্ছে। রুমের চারপাশে নিভু নিভু আলোয় জ্বলতে থাকা মোমবাতির কারণে তার শরীরকে কমল মাখনের সাথে নির্দ্বিধায় তুলনা করা যাবে। একটু পরপর তার শরীরে মিষ্টি সুগন্ধিটা মেখে নিচ্ছে। নিজেকে আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা সে করছে। আজকের খদ্দেরটা নাকি বেশ পয়সাওয়ালা। একবার তার চোখে পড়ে গেলে টাকার বিছানায় দিবানিশি নিদ্রা যাপন করা যাবে। তাই তো সে অন্যান্য মেয়েদের কাছে না পাঠিয়ে নিজেই আদর যত্নের ব্যবস্থা করেছে। রূপমাধুরী ভরা ঠসঠসে আবেগের সমাপ্তি ঘটিয়ে নতুন খদ্দেরটা রুমের ভিতর প্রবেশ করলো। চোখ মুখে কামুক এক হাসি দিয়ে রমণী যখন তার খদ্দেরের দিকে তাকালো, অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে নিস্তব্ধ হয়ে গেল। মমের আফসা আলোয় বহু পরিচিত প্রেমিকের মুখটা ভেসে উঠল চোখের সামনে। অনেকগুলো বছর পর প্রিয় প্রেমিকের বিছানায় সঙ্গী হওয়ার জন্যই বুঝি এত আড়ম্বর পূর্ণ আয়োজন ছিল। রূপমাধুরী 2 পা পিছনে চলে গেল। অবাক ভাব তার শরীরের শিরায় শিরায় বিদ্যুতের বেগে ছুটে গেল। শুধু রূপমাধুরী নয়, তার সামনের মানুষটাও কম অবাক হয়নি। চোখ দুটো যেন অক্ষি কঠোর থেকে বেরিয়ে আসবে। কণ্ঠে শব্দদের আন্দোলন। তবুও লোকটা কোনো মতো উচ্চারণ করলো, বীরাঙ্গনা তুমি? বীরাঙ্গনা না, আমি বারাঙ্গনা।
ঝিরঝির বৃষ্টির মাঝে কাদামাটিতে মাখামাখি রূপমাধুরী মাটির বুকে কুড়ালের আঁচড় টেনে মাটির দলা উঠিয়ে নিচ্ছে। তার একটু দূরেই মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে থাকা বিজলি উৎকণ্ঠা নিয়ে বারবার বলছে, আপ্পা, আপনি চলে আসেন না, আমি করে দিচ্ছি কাজটা। আপনি ইশারা দিলে যেখানে আপনার সব কাজ হয়ে যায় সেখানে আপনি কেন কষ্ট করছেন? আমি করে দিই। একদম না। তোকে বলেছি আমার উপরে কথা বলতে। ছাতা ছেড়ে ভুলেও বের হবি না। তোর ঠান্ডার সমস্যা অনেক, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, দাঁড়াচ্ছি। কিন্তু আপ্পা, আপনি কি করবেন এই গর্ত করে? কলঙ্ক ঘুচাবো। বিজলি রূপমাধুরীর হেয়ালি কথার অর্থ বুঝল না, কিন্তু ততক্ষণে রূপমাধুরীর গর্ত খোঁড়ানো শেষ। মহিলা গর্ত খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে গেল। অতঃপর কাদায় চিপচিপে মাটির মাঝেই বসে পড়ল। বিজলি তৎক্ষণাৎ ছাতা নিয়ে ছুটে আসতে নিলেই থামিয়ে দিল রূপমাধুরী। গম্ভীর কণ্ঠে বলল, ভিজতে দে আমায় বিজলি, ভিজতে দে। অনেকগুলো বছর আমি ভিজি না। মন খুলে ধুয়ে নিতে দে আমার সকল পাপ, সকল কলঙ্ক। বিজলি থেমে গেল আপ্পার আদেশে। পাশের কেটে রাখা গাছের মোটা অংশে বসলো। বৃষ্টি তখন অকৃপণ হাতে দান করছে তার সকল অশ্রুকণা। রূপমাধুরী মাথা নত করে গর্তের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, বিজলি, একটা জীবন কাহিনী শুনবি? একটা গা ছমছমে গল্প। বিজলি উত্তর দেয় না, কিন্তু পর্ণিশ মাথা নাড়িয়ে তার সম্মতি জানান দেয়। আকাশে তুমুল বেগে বজ্রপাত ঘটে। চারদিক আলোকিত হয় সেই বজ্রপাতে। তুমুল শব্দে বিজলির বুক কিঞ্চিত দুরু দুরু করে ওঠে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ দেখা যায় না সামনের গোলগাল নারীটির দিকে। বৃষ্টির ঝপ ঝপ শব্দ ছাপিয়ে রূপমধির কণ্ঠ শোনা গেল। যে মেয়েটার কথা বলছি তার বিয়ের যখন বয়স তখন কমই, কিন্তু তখনের যুগের তুলনায় বেশ বড় নারী। নিজের ভাগ্যকে সে মেনে নিয়েছিল খুব স্বাভাবিকভাবে। মা বাবা ছিল না, জ্যাঠা জেঠির কাছে মানুষ হয়েছিল। তার বিদায়ের দিন জেঠিমা বলেছিলেন, এ বাড়ি থেকে যাচ্ছিস আর মুখ দর্শন করবি না বাড়ির। সে মেনে নিয়েছিল সেই কথাটা, আর মুখ দর্শন করেনি। তাছাড়া স্বামী ছিলেন দেবতুল্য মানুষ, তাকে আর ছেড়ে আসার সাধ্যই তার হয়নি। কিন্তু তখনও প্রেমিকের সাথে তার যোগাযোগ ছিল, কিন্তু প্রেমিক হিসেবে না, কেবলমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে। সে নিজের স্বামীকে কখনো সংশয়ে ঠেলে দিতে পারেনি নিজের এককালীন প্রেমিকের কথা। বিয়ের পর দেবতুল্য স্বামীর আর ননাস পেয়েছিল। ননাস ছিল বিধবা। তার সাথে ননাসের গলায় গলায় ভাব হয়ে যায়। বছর ঘুরতেই কোল আলো করে রাজকন্যা এলো। তার স্বর্গের মতো সংসার, সব ভালোই চলছিল। কিন্তু একদিন তার সব ভালো নিমিষেই চুরমার হয়ে গেল। তার নরাশকে খুব আপত্তিকর অবস্থায় সে দেখে ফেলল আরেকজন বিবাহিত পুরুষের সাথে। তার ঘরের মাঝে যে লাগোয়া জানালা ছিল তা দিয়েই সে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে ফেলে। অতঃপর তার মনে নরাশের প্রতি তুমুল ঘৃণা জন্মায়। প্রেম সবাই করতে পারে, কিন্তু প্রেমে নামক পাপকে সে মানতে পারছিল না কোনোভাবেই। এই কিছুদিনের মাথায় দেখে তার ননাসের দেহের পরিবর্তন হয়েছে। উনি বমি করছেন, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন। সংসারে বেড়াকলে পড়ে যায় সেই মেয়ে তখন পাকা গিন্নি। ওসব লক্ষণের কারণ বুঝতে তার তেমন কাঠফোড় পোড়াতে হয়নি। যখন জানলো ননার সন্তান সম্ভবা, তার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। কারণ এই সন্তান যার, সে রীতিমতো বিয়ে করে একটা পুত্র সন্তানের জনকও হয়ে গেছে। সেদিন রাতে পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে সেমি সিদ্ধান্ত নিল ননাসের সরাসরি কথা বলবে। ততদিন অবশ্য ননাস জানতো না যে তার ভাইয়ের বউ সব জানে। ননাসের সাথে সেদিন রাতেই নিবিড়ে সব কথা হলো। ননাসকে শর্ত দিল এই সন্তান রাখতে পারবে না, কিন্তু তার ননাস তা মানতে নারাজ। বহু কথা কাটাকাটির পর ঠিক হলো তার কথা, সেই মহিলা মানবে শর্ত, তবে তার পরিবর্তে সে মেয়ের কোলে যে সন্তান আসবে সে তার ননাসকেই দিয়ে দিতে হবে। তারও তো ইচ্ছে করে ছেলে মেয়ে পালতে। সেদিন সে মেয়ে বুকে পাথর বেঁধে রাজি হয়। ওই সন্তানের কোনো দোষ ছিল না, কিন্তু এই সন্তান যে সমাজ মেনে নেবে না। তখনের সময়ে সমাজ তো আরো পিছিয়ে ছিল। এরপর সে খুব বুদ্ধি করেই সদরে পাঠিয়ে দেয় তার ননাসকে। তার প্রাক্তন প্রেমিক সাহায্য করেছিল এ কাজে। সেই প্রেমিক অনেকগুলো দিন মেয়েটার ননাসের শহরে রাখে। মেয়েটার স্বামীর কাছে বলেছিল তার বাবার বাড়িতে পাঠিয়েছে ননাসকে। খুব ঝুঁকি নিয়ে অনেকগুলো মাস লাগিয়ে ছোট্ট প্রাণটা শেষ করে তারা। তারপর থেকেই মনের মাঝে অপরাধ বোধে মেয়েটা ক্ষণে ক্ষণে পুড়ত। তখন থেকেই কেমন একটা মানসিক সমস্যা শুরু হয় মেয়েটার। নরম সহজ মেয়েটা সহজে সব মেনে নিতে পারতো না। উচ্চস্বরে কথা বলতো, কর্কশ কথা বলতো, রেগে যেত। তবে বরাবরই মেয়েটা সাহসী ছিল। তার প্রেমিক তাকে সাহসী কন্যা ডাকতো। সে নাকি বীর কন্যা। সেই বীর কন্যাই সংসারের চাপে হয়েছিল নেতানো ফুলের মতন। তারপর তার আর তার ননাসির মাঝে ঝামেলা লেগেই থাকতো এসব নিয়ে।
মেয়েটা নিজের ননাসকে সব ছেড়ে দেওয়ার কথা বলতো বারবার, অথচ সেই মহিলা সবকিছুতেই জড়িয়ে পড়তো বেশি। এরপর মেয়েটার কোল আলো করে আরো দুটো যমজ কন্যা সন্তানের জন্ম হয়। নিজের কথা অনুযায়ী তাদের মাঝে একজনকে তুলে দেয় ননাসের হাতে। ননাস সব দিক দিয়ে খারাপ হলেও সন্তান পালনে কখনো কার্পণ্য করেননি, কিন্তু মেয়েটা মানতে পারতো না সেসব আহ্লাদ। তার মন তো জানতো সে ননাসের কি কি দেখেছে দু চোখে। এরপর কিছুটা রাগ ফেলতো নিজের সন্তানের উপরও, কারণ সে সহ্য করতে পারতো না তার ননাসের সাথে নিজের সন্তানের চলাফেরা। মেয়েকে আকার ইঙ্গিতে না করতো ননাসের সাথে মিশতে, অথচ সে শুনতো না। অবশেষে কেমন বিরক্ত খিটখিটে মেজাজের হয়ে উঠল সে। আর ননাস তার বেচারি চেহারা নিয়ে প্রিয় স্থান চা বাগানে করে গেল নানা রকম কাজ, যা মানতে কষ্ট হতো মেয়েটার, কিন্তু চুপ করে মেনে নিত সব। তার স্বামীও ততদিনে কিছুটা ধারণা করেছিলেন, কিন্তু সব তাদের হাতের বাইরে ছিল তখন। সময় নিজের মতো গড়িয়ে যেতে থাকে, সাথে মেয়েটার বেশ পরিবর্তন ঘটে। ওই যে নিষ্পাপ শিশুকে মেরেছে, সেই অপরাধবোধ তাকে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ করে তোলে, যার ফলস্বরূপ সে নিজের 3 মেয়ের মাঝে একজনকে দেখতে পারত না। আর তার ননাস যখন ওকে আদর করত, তখন তার সেই অপরিপক্ক ভ্রূণটার কথা মনে পড়ত, যার জন্য সে নিজের মেয়ে থেকে দূরে দূরে থাকতো। কেটে গেল এমন করে অনেকগুলো বছর। তার মেয়েরা সব বড় হয়ে উঠল। সে তখন 13-14 নববধূ থেকে 30-35 প্রাপ্তবয়স্কা ঘরণী। সংসারের হাল ধরে রেখেছে শক্ত হাতে। তারপর তাদের চা বাগানে আমদানি হয় শহুরে একদল ছেলের, আর সেখানে দ্বিতীয়বারের মতো রচিত হয় একটি মেয়ের হৃদয়হীনা হওয়ার গল্প। দীর্ঘ কথার পর বিরতি নেয় রূপমাধুরী, কিন্তু সবটা শোনার উত্তেজনায় তুমুল বৃষ্টির মাঝেও ঘেমে নিয়ে একাকার বিজলি। রূপমাধুরীকে থামতে দেখেই ব্যস্ত কণ্ঠে বলল। তারপর? রূপমাধুরী হাসে মাথা নিচু করে। দ্বিতীয় দফায় বজ্রপাত হয়। চারদিক রাত তখন গভীর হয়ে আসে। কেঁপে উঠে বিজলির শরীর। আশেপাশে কেমন গম্ভীর আবহাওয়া, কিন্তু সবটাকে আরো গম্ভীর করে দিয়ে রূপমাধুরী আবার বলা শুরু করলো। তার বড় মেয়ের বিয়ে ঠিক হয়। সব ঠিকই চলছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ের আগের দিন বর পালিয়ে যায়, যার ফলস্বরূপ থেমে যায় বিয়ে। অন্যদিকে চা বাগানে বিধ্বস্ত করতে প্রস্তুত একদল শহুরে হায়না। তার মানসিক রোগটা তখন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কিছু ভয়ঙ্কর করে ফেলার আকাঙ্ক্ষা জাগে। সে আবার নিজের পরিবারের সবাইকে নজরে রাখা শুরু করে। নিজের বড় মেয়ের আর মেজ মেয়ের মাঝেও সে পরিবর্তন দেখতে পাচ্ছিল। এর মাঝে একদিন সাংসারিক কলহ হয়, আর মানসিকভাবে তখন বিপর্যস্ত ছিল মেয়েটা। তাই অনাকাঙ্ক্ষিতভাবেই নিজের মেয়েকে মারতে গিয়ে ভুলবশত নরসের শরীরে হাত লেগে যায় তার। তাকে আঘাত করার কোনো ইচ্ছে মেয়েটার কোনো কালই ছিল না। আঘাত করতে হলে তো অনেক বছর আগেই করতে পারতো, তাই না? পিসি ভক্ত মেয়ে ততদিনে নিজের মাকে অপছন্দ করত, যা তার রাগে আগুনে ঘি ডালার মতন কাজ করত। সেদিন দুপুরের পরে ভাগী তার নরাশের লাশ পাওয়া যায় পুকুর পাড়ে। সবাই ভাবলো আত্মহত্যা, কিন্তু তার চোখ তো দেখেছে অন্য কিছু, অন্যরকম কিছু। কিন্তু সে তা প্রকাশ করতে পারল না, কারণ সে ছিল নিরুপায়, প্রমাণ ছাড়া ছিল। তারপরই ননাসের প্রেমিকের ছেলের লাশ পাওয়া গেল, পচা গলা লাশ। তার খটকা তখন পরিষ্কার হলো। তার মাঝেই তো এক মেয়ে ছাড়লো সে নাকি মৃত 2জন ব্যক্তিকে দেখতে পাচ্ছে। নিজের মেয়ে গুজব ছড়ালেও সেটাকে সত্যি করে দিল সে। মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করার জন্য সাজলো তার ননাসের সাজে। সবাইকে ভয় দেখাতে থাকলো। এমনকি সে এমনভাবে সবটা উপস্থাপন করছিল যে সবাই ভেবেছে অস্বাভাবিক কিছু ঘটেছে চা বাগানে। এটা সাহায্য করলো চা বাগানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও। যে ধ্বংসাত্মক প্রজেক্টের কাজ হওয়ার কথা ছিল তা থেমে গেল। সে নিজেও বলেছে সে ননাসের আত্মাকে দেখেছে, কিন্তু সেটা একদমই বানোয়াট ছিল। এসব কিছুর মাঝে তার বড় মেয়ের প্রেমের তথ্য ফাঁস হলো। আর ততদিনে সে কলঙ্কের বীজ বপন করে ফেলেছিল তার শরীরে। কিন্তু এবার তার অপরাধ করলো না সেই নারী, নিজের মেয়েকে একটা সঠিক হাতে তুলে দিল। কিন্তু ততদিনে তার মানসিক রোগটা ধীরে ধীরে বাড়ছিল। প্রথম ভয় দেখাতে গেল সে নরাসের প্রেমিককে, কিন্তু ভুলবশত তাকে দেখে ফেলেছে নরাসের প্রেমিকের বউ এবং সে অসুস্থ হয়ে যায়। মেয়েটা ততদিনে ননাসের ঘরে হাতড়ে বেরিয়েছে কিছু পায় কিনা সেজন্য। পরে ননাসের একটা ডায়েরিতে হরেক রকমের আশ্চর্যজনক তথ্য মেয়েটা পায়। সেকালে পড়াশোনা জানা মেয়ে ছিল তার ননাস। আর সে ডায়েরি পড়েই জানতে পারলো মেয়েটা তার ননাসের প্রেমিক নিজের ছেলেকে খুন করেছে, যা তার ননাস মানতে পারেনি। সে নিয়ে তাদের এত বছরের প্রেমের মাঝে কলহ সৃষ্টি হয়েছে। তখন মেয়েটার মস্তিষ্কের অজস্র ধারণা পরিষ্কার হলো। যেদিন ঠিক দুপুরে কিছুক্ষণ আগে সেখান থেকে সে নরেশের প্রেমিককে বেরোতে দেখেছিল,
তার একটু পরেই নিজের মেয়েকে চিৎকার শুনে সে বুঝতে পারে তার মানে কিছু তো একটা গন্ডগোল আছেই। অতঃপর নিজের নরাশের প্রেমিকের সামনে সে গেল নরাশের অবয়ব হয়ে। লোকটা কি বলল জানিস? লোকটা বলল, আমায় ক্ষমা করো, তোমাকে আমি ইচ্ছে করে মারিনি, গলায় চাপ দিয়েছিলাম রাগের বশে, কিন্তু কখন যে তোমার জান চলে গেল বুঝতে পারিনি। মেয়েটা মুহূর্তে চমকে গেল এই কথা শুনে। নিজের নরাশকে সে হয়তো বড্ড বেশি ভালোবাসতো, না হয় এমন কথা শুনে তার রাগ এত বেড়ে যাওয়ার কথা ছিল না যে মেরেই ফেলবে লোকটাকে। আবারও পিন পতন, নীরবতা। বিজলি চোখে মুখে উপচে পড়া বিস্ময়, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেয়েটা মেয়েটা খুন করেছে? করেছে, তাও একটা না দুটো। আরে না, ভুল বললাম, তিনটে। বিজলির কথা থেমে গেল। অবাক চোখে তাকিয়ে রইল সামনের মানবীর দিকে। গলা শুকিয়ে গেছে তার। রূপমাধুরী নতুন উদ্যমে বলা শুরু করলো, একে একে আরো নতুন খবর ছড়ানো শুরু হলো। চা বাগান বিপর্যস্ত হলো, সাথে মেয়েটার পরিবারও। তার স্বামীকে পঙ্গু করা হলো, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। সেও মনে মনে ভাবলো ওদের ছাড়বে না, কিন্তু তার মাঝে আশ্চর্য রকমের একটা জিনিস মেয়েটা জানতে পারলো। তার ননাসির সন্তানটা। কথাটা বলেই ছলছল করে উঠল রূপমাধুরীর চোখ। আকাশে তখনও অফুরন্ত বৃষ্টির ছাট। নতুন কিছু শোনার জন্য মুখিয়ে আছে বিজলি নামের মেয়েটিও। চা বাগানের ভিতর রাত্রি। সম্রাট যে ভয় পেয়ে জ্ঞান হারালো, জ্ঞান ফেরার আর কোনো নামগন্ধ নেই। তাকে ঘিরেই বসে আছে বাকি তিনজন। বাহিরে তখন প্রবল বাতাস। সবাই চেয়ে আছে সম্রাটের দিকে। চোখে মুখে জলের ছিটা দিতেই জ্ঞান ফিরে এলো সম্রাটের। ভীত নয়নে জড়া নিয়ে সে আশেপাশে তাকালো। কিছু একটা মাথায় ঢুকতেই সে চট করে উঠে বসলো। ভয়ে তার কথা জুড়িয়ে আসছে, তবুও সে উৎকণ্ঠা নিয়ে বলতে লাগলো, আমি এখানে থাকবো না, একটুও থাকবো না। গ্রামের মানুষ বলেছে এখানে অনেক বছর আগে এক মহিলা বট গাছে ঝুলে গিয়েছে। তারপর থেকেই নাকি তার আত্মা ঘুরে বেড়ায়। আজ আমি নিজের চোখে দেখেছি। আমি থাকবো না এখানে আর, তোরা থাক, আমি চলে যাব। সম্রাটের পাগলামো দেখে বাকি তিনজনও কিছুটা ঘাবড়ে গেল। ঠিক তখনই তাদের ঘরের হলুদ রাঙা ভাল্বটা বেশ শব্দ করে ভেঙে গেল। আলো গিয়ে আধারে নিমজ্জিত হলো চারপাশ। ঠিক তখনই জানালার বাইরে দেখা গেল মেয়েলি অবয়ব। নুপুরের রিনিঝিনি শব্দও শোনা গেল, সাথে বিকট হাসি। ছেলেগুলো ভয়ে জড়সড় হয়ে গেল। বেশ বিকট শব্দ করে বজ্রপাত হলো আশেপাশে। সকলের মনেই অদ্ভুত করে ভয় জেঁকে বসেছে। তার কিছু সময় পরেই বাহিরে দেখা গেল হলুদ আভার প্রতিচ্ছবি। লোকগুলোর মাঝে একজন সাহস করে জানালায় উকি দিয়েই চেঁচিয়ে বলে উঠল, বাহিরে আগুন লেগেছে, তাড়াতাড়ি বের হও। আগুন, আগুন। শহুরে বেশ বড়সড় একটা ফ্ল্যাটের বেডরুমে শুয়ে আছে একজন নারী। তুমুল জ্বরে তার চোখ মুখ লাল হয়ে আছে। তার মাথার কাছে বসে জলপটি দিচ্ছে তার স্বামী। মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। স্বামীর হাতটা চেপে ধরল পরম আহ্লাদে। অসহায় কণ্ঠে বলল, আপনি আমায় কেন এত ভালোবাসেন রাতুল? ছেলেটা চশমাটা আরেকটু শক্ত করে চোখে চাপিয়ে মিষ্টি হেসে বলল, তোমাকে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তোমাকে ভালোবাসতে ভালো লাগে। স্বামীর কথায় কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে বলল, আপনার জীবনটা আরো সুন্দর হতে পারতো। উম, তুমি আর আমার মেয়ে আছো বলেই আমার জীবনটা সুন্দর। তোমার মা বাবা বোনেরা থাকলে আরও সুন্দর হতো, কিন্তু তাদের আমরা হারিয়ে ফেলেছি। তবে তোমরা থাকলেই হবে, এর চেয়ে বেশি সুন্দর আমার আর প্রয়োজন নেই পদ্মাবতী। পদ্ম রাতুলের কোমর পেঁচিয়ে কেঁদে উঠল। তা দেখে দরজায় দাঁড়ানো তাদের ৯-১০ বর্ষীয়া মেয়ে খিলখিল করে হেসে উঠল। পদ্মের আজ নিজ বলতে স্বামী আর প্রেমিকের দেওয়া শেষ উপহারটি আছে। পৃথিবীর বাস্তবতাই যে তার পরিবার ভেসে গেছে অচিনপুর। বাবার পুড়ে যাওয়া দেহটা পেলেও পায়নি মা বোনদের অস্তিত্ব। কি জানি কোন অনলে পুরল তারা, কোন বর্ষায় মুছে নিল তাদের অস্তিত্ব। চোখের সামনে ভেসে উঠল তার নিজের সেই চা বাগানের স্মৃতি। কানে ভেসে এলো অতীতের সেই সকালে মায়ের ডাক, পত্রের বকা বকা কথা আর পুষ্পের কাজল কালো নয়ন যুগল। বাবার সেই আদুরে স্নেহের ডাক, পিসির সেই সাদা শাড়ি পরা কোমল দেহ, চা বাগানের সেই সহজ সরল মানুষগণ। কোথায় আজ সব? হারাতে হারাতে নিঃশেষ হয়ে গেছে প্রিয় মানুষদের অস্তিত্ব। 10 বছরে বদলে গেছে সব, সময়ের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব। শহরের বুকে একটানা বর্ষণ তেমন দেখা যায় না, অথচ আজ মধ্যরাতেই কেমন ঝড় চারপাশে।
সেই অক্লান্ত বর্ষণধারায় ভিজছে দুজন নারী। গর্তের কাছে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো ভিজছে মহা আনন্দে, সাথে সাথে ভিজে যাচ্ছে স্মৃতির পাতা, মনের দগ্ধতা। বেশ খানিকটা সময় পার হওয়ার পর বিজলি ক্ষীণ স্বরে বলল, তারপর বলবেন না আব্বা, আপনার ননাসের বাচ্চাটা কি হয়েছিল? তাকে কি ফালানো হয়নি, বাঁচিয়ে রাখা হয়েছে? রূপমাধুরী সেই কথার জবাব তৎক্ষণাৎ দেয় না, বরং বিরস কণ্ঠে বাকি ঘটনাটুকু বলা আরম্ভ করে। সেই মেয়েটা ননাসের বহু পুরনো কাগজপত্র, চিঠি, ডায়েরি ঘেটে একদিন জানতে পারে তার ননাসের বাচ্চাটা আসলে মারা যায়নি, সে জীবিতই ছিল। অথচ মেয়েটার প্রেমিক মেয়েটাকে বলেছিল তার ননাসের নাকি সঠিকভাবে গর্ভপাত করানো হয়েছে। মেয়েটা বেশ অবাক হয় প্রাক্তন প্রেমিকের এমন ছলে। কোন কারণে প্রাক্তন প্রেমিক মিথ্যার আশ্রয় নিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখলো, কোথায় বা লুকিয়ে রাখলো জানার জন্য মেয়েটা তার উৎকণ্ঠা প্রায়। পড়ে যাওয়া ঘর থেকে এমন গোপন তথ্য উদ্ঘাটন হবে মেয়েটা ঘুণাক্ষরেও টের পায়নি। কিন্তু মেয়েটা চালিয়ে গেল আত্মা হয়ে ঘোড়ার নাটক। হুট করে একদিন সেই চা বাগানে আসা শহুরে এক ছেলে মারা যায়, যা নতুন রহস্যের সৃষ্টি করে। মেয়েটার কাছে মৃত্যুটা কেমন আশ্চর্যজনক ঠেকে। তার উপর সে ছেলের সাথে মেয়েটার এক কন্যা সন্তানের একটা সম্পর্ক গড়ে উঠেছিল যথাসম্ভবত। কিন্তু মেয়েটা খেয়াল করলো চা বাগানের সেই শহুরে ছেলের মৃত্যুতে তেমন ভাবান্তর দেখা গেল না তার কন্যা সন্তানের মনে। তার সন্দেহ তখন গাঢ় থেকে গাঢ় হলো। সে বেশ সন্ধানী মস্তিষ্কে হাতড়ে কিছু পেল না, কিন্তু বুঝতে পারলো গন্ডগোলটা ওই শহরের ছেলেগুলোর মাঝে। তারপরেই শহরে অবশিষ্ট 3জন ছেলেগুলোর মাঝে একজন পালিয়ে যায়, কিন্তু চা বাগানের প্রজেক্ট বন্ধ করে না বাকি 2জন। মেয়েটা তাই এমনি একদিন মধ্যরাতে অশরীরী সেজে ভয় দেখানোর জন্য সেই কোয়ার্টারে যায়। কিন্তু অস্বাভাবিক এক কথা শুনে মেয়েটা চমকে যায়, তার নিজের পায়ের তলার মাটি সরে যায়। রূপমাধুরীর এমন টান টান উত্তেজনাময় জায়গায় থামতে দেখে অধৈর্য হয়ে গেল বিজলি। কিছুটা তড়িঘড়ি করেই বলল, কি দেখেছিল মেয়েটা, কি হচ্ছিল? রূপমাধুরী দীর্ঘশ্বাস ফেলে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় তার গোপন অশ্রুগুলো, কণ্ঠ ধরে আসে। সেই কণ্ঠ নিয়েই বলে, মেয়েটা শহরে 2 ছেলেকে বলতে শুনে তার পরিবারকে যেন শেষ করে দেওয়া হয়। সাথে চা বাগানের কয়েকটা পরিবারেও তারা ক্ষতি করবে, যেন ভবিষ্যতে প্রজেক্ট নিয়ে কোনো ঝামেলা না হয়। ছেলেগুলো নেশায় মগ্ন ছিল, যার জন্য মেয়েটা উপস্থিতি তারা টের পায়নি। 2জন ছেলের মাঝে একজন নেশায় তখন এত মগ্ন ছিল যে সাথে সাথে যার চোখ নিভে গেল। বিভোর ঘুমে তলিয়ে গেল নিজের বিছানায়। মেয়েটা মোক্ষম সুযোগ পেয়ে যায়। ঘরের বাহিরে নুপুরের শব্দ তুলে, চুরির ঝংকার তোলে। নেশায় আচ্ছন্ন হওয়া দ্বিতীয় ছেলেটি তখন চিন্তা শক্তির বাহিরে। সে দুলতে দুলতে চলে আসে বাহিরে। মেয়েটা খিলখিল করে হেসে ছুটে যায় বাগানের দিকে। তার পেছনে ছুটে সেই ছেলেও। অতঃপর গভীর আধারে দ্বিতীয় খুনটাও করে ফেলে মেয়েটা। সেই রাতে একা হাতে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয় সেই মৃতদেহ। ততক্ষণে প্রায় ভোর হয়ে আসে প্রকৃতিতে। মেয়েটা বাড়ির পথে রওনা দেয়। সকাল হওয়ার আগেই তাকে বাড়িতে যেতে হবে, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে শরীরে তার রক্ত মাখামাখি, কিন্তু মেয়েটার ভাগ্য সেদিন তার সহায় ছিল না। তার বাড়ির কাছে এসেই থেমে যায় সে, কারণ রূপমাধুরী থামে। কেঁপে কেঁপে উঠে বিজলির শরীর। সে যেন অনাকাঙ্ক্ষিত কিছু টের পাচ্ছে, কিন্তু শোনার সাহস পাচ্ছে না। অথচ কৌতূহল তাকে বাধ্য করছে পরটুকু জানার জন্য, কি হয়েছিল তারপর। তাই সে চুপ না থেকেই বলল, তারপর কি হয়েছিল তার সাথে? বিশ্বাসঘাতকতা। রূপমাধুরীর কঠিন জবাব। বিজলি ফেল ফেল করে তাকিয়ে থাকে মানবীর দিকে। তার বোধগম্য হয় না উত্তরের অর্থটা। রূপমাধুরী হয়তো টের পায় বিজলির অবাক ভাব, তাই মুচকি হেসে বলল, বুঝিসনি তো? মেয়েটা সেদিন বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়। তার বাড়ির সামনেই তার সাথে দেখা হয় তার প্রাক্তন প্রেমিকের। তাকে রক্তে মাখামাখি দেখে প্রাক্তন প্রেমিক যখন অবাক হয়ে জানতে চায় কারণ, তখন মেয়েটা বিশ্বাস করে সবটা বলে দেয়। কিন্তু মেয়েটা কি আর জানতো সব কলকাঠি নাড়ছে যে মানুষটা তার সামনেই এসে সে পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছে। মেয়েটাকে সেই প্রেমিক জানায় শহর থেকে নাকি মেয়েটার বড় কন্যা সন্তানের খবর এসেছে। খুব দ্রুতই যেতে হবে বলে প্রাক্তন প্রেমিক তাকে নিতে এসেছে। বড় মেয়ের কথা শুনে কেঁপে ওঠে তার অন্তরাত্মা। বাড়িতে প্রবেশ না করে পুকুর থেকে হাত মুখ ধুয়ে সে ছুটে চলে প্রেমিককে বিশ্বাস করে। অতঃপর তার ঠিকানা হয় নিষিদ্ধ পল্লী। শেষ কথাটা কিছুটা বিজলির মাথার উপর দিয়ে যায়। সে বকা বকা কণ্ঠে জিজ্ঞেস করে, কিভাবে? প্রেমিক কি করেছিল? মেয়েটাকে মিথ্যে বলে প্রেমিক শহরে এনে একটা ঘরে আটকে রাখে। মেয়েটার বয়স তখন 35-এর এপার ওপার। মেয়েটা যখন জানতে চায় তাকে আটকানোর কারণ, তখন চাঞ্চল্যকর তথ্য ভেসে আসে। প্রজেক্টের জন্য যাবতীয় বুদ্ধি নাকি প্রদান করেছে তার প্রেমিক। তাদের সাথে যাবতীয় ঘটনার কেন্দ্রবিন্দু সেই প্রেমিকই। এমনকি আরও একটা ঘটনা সে জানতে পারে।
তার ননাসের সেই বাচ্চাটা সে ফেলতে দিতে চেয়েছিল। এটা আর কারো নয়, স্বয়ং তার প্রেমিকের। তার অগোচরে তার প্রেমিকার ননাস অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। দুজনের দেহের টানে দুজন কাছে আসে, আর সেই ফলস্বরূপ সেই বাচ্চা যাকে ফেলে দিবে বলেও ফেলেনি। তার ননাস সঞ্চিত রেখেছিল প্রেমিকের কাছে। প্রেমিক ননাসকেও বাজেভাবে ঠকিয়েছে, যা সে নারী জানতে পারেনি কভু। তার দেহের তৃষ্ণা মেটানো পুরুষ যে সে সন্তানকে বিক্রি করে দিয়েছিল তার অগোচরে, সেটা সে হতভাগা নারীর অগোচরেই রইল। এসব জেনে মেয়েটার সেদিন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার অগোচরে তাকে কি বাজেভাবেই না ঠকিয়েছিল তার এই কালীন প্রেমিক। সে বুঝতেও পারল না। অতঃপর এই নিষিদ্ধ পল্লী হয় তার ঠিকানা। মেয়েটা অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। অতঃপর সহ্য করে থাকতে থাকতে আজ সে নিতেই পড়েছে। তার শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, চাইলেও সে আর ফিরে যেতে পারবে না। বিজলি নিশ্চুপ, নিস্তব্ধ। সে কিছু বলতে চায়, কিন্তু তার কণ্ঠ কেমন কেঁপে কেঁপে উঠছে। তবুও বেশ শক্তি সঞ্চয় করে বলল, সে মেয়েটা তৃতীয় খুনটা কাকে করলো? আর সে মেয়েটাকে আপনি? শেষের শব্দটাই ছিল বিস্ময় ভাব। তা দেখে হাসল রূপমাধুরী, ব্যস্ত কণ্ঠে বলল, যা, তুই গিয়ে জামা কাপড় পরে বদলে ঘুমা। অনেক রাত হয়েছে, আমি কাজটা শেষ করে আসি। বিজলি আজ তার আপ্পার আদেশ মানল না, বরং কেমন শান্ত কণ্ঠে বলল, আপা, গর্তটা কেন খুঁড়ছেন? কি করবেন এখানে? রূপমাধুরী হেয়ালি করে উত্তর দিলেন। গর্তটা দেখে কিসের কথা মনে পড়ছে? বিজলি নিখুঁতভাবে তাকায় গর্তটার দিকে। এতক্ষণে সে খেয়াল করে গর্তটা। ভীত কণ্ঠে বলে, কবর? রূপমাধুরী হেসে উঠে বেশ ভয়ঙ্করভাবে। তুমুল শব্দে বিদ্যুৎ চমকায় আকাশে। খোলা চুলের ৪৫ বর্ষীয়া নারীকে কেমন অপরূপ গা ছমছমে সৌন্দর্যে মরিয়ে নিয়েছে প্রকৃতি। বিদ্যুৎ চমকানোর আলোয় রূপমাধুরীর পিছনের সাদা কাপড়ে মোড়ানো মৃত ব্যক্তিকে চোখে পড়ে বিজলির। তার হাত কেঁপে উঠে, ছাতা উড়িয়ে নেয় বাতাসে। সে তুমুল ভয়ে ছুটে চলে যায় নিজ ঘরে। রূপমাধুরী হাসতে হাসতে বসে পড়ে, তাচ্ছিল্য করে বলে, যে প্রেমিকের হাত ধরে এসেছিলাম এখানে, তাকে আজ দাফন করব। 10টা বছর লেগে গেল তাকে দাফন করার মহা উৎসব পালন করতে। আমি ছাড়িনি কাউকে। যারা আমার বাড়ি পুড়িয়ে মেরে ফেলেছে আমার স্বামী, মেয়েকে নিখোঁজ হয়েছে আমার আর এক মেয়ে, তাদের আমি ছাড়িনি। রূপমাধুরীর সাথে উন্মাদনায় মাতে প্রকৃতিও। ক্ষণে ক্ষণে বজ্রপাত হয়। রূপমাধুরী নিস্তেজ দেহটা হাত বুলিয়ে চোখের অশ্রু বিসর্জন দিতে দিতে বলে, প্রিয় প্রেমিক, খুব তো বলতে। ছায়া, তুমি বড্ড সাহসী, একদম বীরাঙ্গনার ন্যায়। সেই বীরাঙ্গনাকে বারাঙ্গনা বানাতে তুমি একবারও ভাবনি? ছায়ার পরে সে এতটা নিষ্ঠুর কিভাবে হলো? এতটা পাষাণ সে প্রেমিক বিচ্ছেদী হচ্ছিল। নিজের কন্যা সন্তানকেও এই পল্লীতে বিক্রি করতে তুমি একবারও ভাবলে না প্রেমিক? কতটা নোংরা ছিলে তুমি। তবে শোনো, আমি না বিজলির দিকে তাকালেই তোমাকে দেখতে পাই। এটা কখনোই বিজলিকে জানতে দেব না। নরক জীবনে আর নরক বানিয়ে কোনো লাভ আছে বলো? শেষের কথাটুকু প্রায় ফিসফিসিয়ে বলেই হা হা করে হেসে উঠল ছায়া। কৃষ্ণচূড়া গাছ থেকে কয়েকটা লাল টকটকে কৃষ্ণচূড়া উঁকি মেরে দেখল এই রহস্যময় বীরঙ্গনার গল্প। মধ্যরাতে কালো হুডি পরে বড় রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়া মেয়েটার ফোন কেঁপে উঠল। জানান দিল তাকে কেউ স্মরণ করছে। মেয়েটা এক কিনারায় বাইক থামালো। মাথা থেকে হেলমেট খুলে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মেয়েলি ব্যস্ত কণ্ঠ ভেসে এলো। কি রে পুষ্প, কাজ কত দূর? ভয় দেখাতে পারলি? হুডির পকেটে হাত ঢুকিয়ে মিষ্টি হেসে পুষ্প উত্তর দিল, যে আগুনে আমাদের পুড়িয়েছিল সে আগুন লাগিয়ে দিয়ে আসছি। আবার কয়েক বছরের জন্য চা বাগানের চিন্তা নেই বিন্নি। অপর পাশ থেকে বিন্নি কমল কণ্ঠে বলল, ভুলে যা অতীত। তুই আর চা বাগানের পুষ্প না। তার গল্প অনেক বছর আগেই মাটি চাপা পড়েছে। তুই কি ভুলতে পেরেছিস সে গল্প বিন্নি? সেদিন রাতে তোরা এসে আমাকে না বাঁচালে বাবার সাথে আমার লাশটাও পাওয়া যেত। আর আমার বোন পত্র, তার কোনো খোঁজ আছে বল? কোনো খোঁজ নেই। না ওই ছেলেগুলোর খোঁজ পেলাম। কেবল নব ছেলেটা এখানে বাস দিয়ে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আমার বোনটা কই গেল বল? বিন্নি কেঁদে দেয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার পাতা হারিয়ে গেছে পুষ্প। আমার পাতাটা কই হারালো বল না। কাঁদিস না বিন্নি, আমি আসছি। তুই কাঁদলে আমরা ভালো থাকি কিভাবে বল? আসছি আমি। কথা শেষ করে ফোন কাটলো পুষ্প। চোখগুলো কেমন ঘোলা হয়ে গেল।
বিন্নি মেয়েটার দয়ায় আজও সে বেঁচে আছে, অথচ তার সুন্দর পরিবার হারিয়ে গেছে কোথায়, সব শূন্য। চোখের জল মুছেই বাইক স্টার্ট দিল পুষ্প, মুহূর্তেই চলে গেল অনেক দূর। বড় রাস্তার পাশ ঘেঁষে বসে থাকা নোংরা পাগলি বিড় করে বলতে লাগলো, তুমি আমায় ভালোবাসিনি নব, ভালোবাসোনি। একটা ভালোবাসা নামক শব্দ ভিন্ন মানুষকে ভিন্ন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। ভালোবাসা ভুল নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা পৃথিবীর অন্যতম ভুল, যার জন্য রচিত হয় পাগল হওয়ার গল্প কিংবা বীরঙ্গনা হইতে বারঙ্গনা হওয়ার গল্প। এতদিন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এক মুঠো প্রেম দিলাম। আগামী দিনগুলোতে কোনো কিছু নিয়ে আমাদের দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের শখের নক্ষত্র।